প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল থেকে তো একটা কাজ আমরা শুরু করেছি, সেটা হচ্ছে যে এই বাংলাকে নতুন করে গড়তে গেলে কোন কোন দিকে নজর রাখতে হবে বা নজর দিতে হবে সেই বিষয়ে চর্চা করা। কারণ এই প্রথম আরামবাগ টিভি একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যে ভোটের অনেক আগেই জনতার ইশতেহার প্রকাশ করা। লক্ষ্মী পুজোর দিনে সেটা প্রকাশ করব, এটাই ঠিক করেছি। তো সেই জন্যে কোন কোন বিষয়ে কি করা উচিত সেটা আমি বা আমার আরামবাগ টিভি যেমন ভাবছে তেমনি আপনাদেরও ভাবনা থাকতে পারে। কারণ আমি যেমন ভাবি আপনারাও তো ভাবতে পারেন, এবং যা সব দেখছেন সেখান থেকে ভাবনাও আসছে। ফলে সেগুলো যদি আপনাদের কাছ থেকে নিতে পারি আমার এই চর্চার মাধ্যমে, তাহলে সেগুলো এবং আমার ভাবনা সব মিলিয়ে যদি একটা কালেকটিভ একটা তৈরি করা যায়, সেটা অনেক ভালো হবে। আর ভোটের অনেকটা আগে যদি এটাকে প্রকাশ্যে আনা যায় একেবারে লিখিত আকারে, তাহলে যেসব পার্টি ভোটের জন্য লড়বে তারাও তো ইশতেহার প্রকাশ করবে তাদের মতো করে। তো আমরা যদি তাদের সেই ইশতেহার প্রকাশের অনেকটা আগেই আমাদের ভাবনাগুলোকে ঢুকিয়ে দিতে পারি, আমার মনে হয় তাদেরও সুবিধা হবে। আর আমাদের ভাবনা হবে একেবারে প্রকৃত ভাবনা। আমাদের ভাবনার মধ্যে ওই সস্তার পলিটিক্সের ভাবনা থাকবে না, প্রকৃত উন্নয়নের ভাবনা থাকবে। ফলে যদি এটা ঢোকে তাদের মাথাতে এবং যদি সেটা করে মানে ওই সব পার্টিগুলো, তাহলে মানে বাংলার মঙ্গল হবে। সেই জন্য দর্শক, আমার যেটা কোথাও মনে হয়েছে যে আমরাও তো ভাবতে পারি, শুধু খবর দেখালে তো হবে না। নতুন করে বাংলাকে গড়তে গেলে কি করা উচিত সেটাও তো আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকেও তো একটা দিশা দেখাতে হবে, আমাদেরকেও তো একটা জনমত তৈরি করতে হবে যে আমরা এটা চাই। তো সেই জন্য আমি এই কাজটা শুরু করেছি, আরামবাগ টিভি এই কাজটা শুরু করেছে এবং আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করছে। এবং সেই জন্যই যেটা ঠিক করেছি, লক্ষ্মী পুজো এখন দেরি আছে, তো তার আগে এক একটা দিনে এক একটা বিষয়ে চর্চা করব। যেমন গতকালকে আমি শিক্ষা নিয়ে করেছি, শিক্ষার উন্নতি কী করে ঘটবে, কোন কোন দিকে নজর রাখা উচিত সেই বিষয়ে একটা চর্চা করেছি। সেখানে প্রচুর কমেন্ট করেছেন আপনারা, সেখান থেকে আমি নতুন নতুন অনেক সব আইডিয়া পেয়েছি, সেগুলোকে সব লিখছি। তো যারা দেখেননি গতকালকের সেই প্রোগ্রাম শিক্ষার ব্যাপারে দেখে নেবেন। আজকে আমি স্বাস্থ্য নিয়ে চর্চা করব, স্বাস্থ্য বিভাগ নিয়ে। আর একটা কথা আমি দেখেছি যে আপনারা আমাকে ডিরেক্টলি অনেকে হোয়াটসঅ্যাপে বলছেন, সাজেশন দিচ্ছেন। হোয়াটসঅ্যাপে দেবেন না, এই জন্যই বলছি। মানে আমার না হোয়াটসঅ্যাপে এত প্রেশার থাকে, তো মানে আমার মোবাইল হ্যাং করে যায়। ফলে আমাকে নতুন করে আবার ওইটাকে ডিলিট করে আবার করতে হয়। ফলে সব আগের যেগুলো সেগুলো সব তো ডিলিট হয়ে যায়। ফলে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি না কেউ পাঠাবেন না। যাদের সাজেশন দেওয়ার থাকবে, যে ভিডিও করছি সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ফলে আমি যখন খুশি সেটাকে খুলে আমি নোট ডাউন করতে পারবো। তো যাই হোক দর্শক, গতকাল শিক্ষার পরে আজকে আমি স্বাস্থ্যের বিষয়ে চর্চা করতে চাই। এখনও পর্যন্ত আমি বা আমার টিম যেটা ভেবেছে সেটা, তার উপরে এবার আপনারা কমেন্ট করবেন। দেখুন, 10টা পয়েন্ট আমি উল্লেখ করছি। প্রতি মহকুমায় মেডিকেল কলেজ অথবা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে। দূরবর্তী ব্লকে 100 বেডের হাসপাতাল, 5 কিমির মধ্যে এমার্জেন্সি সার্ভিস, 100% প্রাতিষ্ঠানিক ডেলিভারি, শিশুদের পুষ্টিকরণ, পাড়ায় স্বাস্থ্য সচেতনতা শিবির নিয়মিত, পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা শিবির, প্রতি স্কুলে মেডিকেল অফিসার, প্রতি গ্রামে হেলথ কোঅর্ডিনেটর এবং উপযুক্ত পরিষেবা অ্যাপ। এবার আমি একটু বিস্তারিত ভেঙে ভেঙে বলি। দেখুন, এক্ষুনি বলবেন এই সরকারও তো অনেক মহকুমাতে মেডিকেল কলেজ করেছে, সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে, ওই রকম আমরা চাই না। আমি আরামবাগে একটা মেডিকেল কলেজ হয়েছে, আমি শুধু তার কথা বলি। নামেই মেডিকেল কলেজ, খোঁজ নেবেন, পরিকাঠামো একেবারে ভুলভাল, পর্যাপ্ত পরিকাঠামো নেই, নামেই মেডিকেল কলেজ। এই রকম মেডিকেল কলেজ আমরা চাই না। আমি কালকে শিক্ষার বিষয়ে বলেছি, যা হবে পর্যাপ্ত শিক্ষক, পর্যাপ্ত অশিক্ষক কর্মচারী, সব কিছু পর্যাপ্ত হবে, রেশিও মেনে। একটা তো পলিসি আছে তো, রেশিও স্টুডেন্ট ভার্সেস মানে এই যে টিচার আছে তো,
সেই রকম মেডিকেল কলেজ মানে প্রফেসর যত সংখ্যক যে ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিসিপ্লিনের এবং তার পরিকাঠামো একটা মেডিকেল কলেজের সমস্ত বিভাগের থাকবে, এভরিথিং। নাম কাওয়াস্তে মেডিকেল কলেজ দুম করে একটা ফিতে কেটে দিলাম, ওই টাইপের না। যেগুলো আছে এখনও পর্যন্ত সেগুলোকে পূর্ণাঙ্গ হিসেবে তৈরি করতে হবে। সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই এমন সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী জখম হলেন, তাকে কলকাতায় নিয়ে আসতে হয়েছে, ওই হাসপাতালে ভর্তি হননি। কেন? একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে ভর্তি হবেন না? যদি আবার ওনাকে বলবেন যে ওনার তো অন্য গল্প ছিল, ওখানে হলে তো ততটা গল্প সাজানো যাবে না, সেটা বলতে পারেন আপনারা। তো আমি বলছি আর কি এটাই, যে ওই রকম ভুলভাল না। মেডিকেল কলেজ মানে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল মানে পূর্ণাঙ্গ সুপার স্পেশালিটি হাসপাতাল। নাম কাওয়াস্তে শুধু নামটা লেখার জন্যে না, পর্যাপ্ত পরিকাঠামো, পর্যাপ্ত কর্মচারী। আর ওই এখন যে সমস্যাটা হচ্ছে ওই ঠিকাদারের মাধ্যমে নিয়োগ, মানে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল বা ইত্যাদি, ওই সব না। আমি এত পয়েন্ট করে লিখলে অনেক পয়েন্ট হয়ে যেত, আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি বিষয়টা। ওই থার্ড পার্টি না, হাসপাতাল একটা সিরিয়াস একটা সেক্টর, সিরিয়াস, প্রতিটা মানুষের জীবন জড়িত, সেখানে নো থার্ড পার্টি নিয়োগ। ডিরেক্টলি স্থায়ী কর্মচারী হতে হবে, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল থেকে শুরু করে সব কিছু, এমনকি সিকিউরিটি সিস্টেম প্রপার হতে হবে। এইরকম পূর্ণাঙ্গ নাম কাওয়াস্তে ওইসব করলে কিন্তু চলবে না, আমাদের সেই দাবি। কারণ আমরা অনেক ভুক্তভোগী না, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, মানে একটা 5,000, 7,000, 6,000 নাকি 10, এরকম যখন মাইনে 6,000 না 8,000, 10,000, এরকম 10-এর নিচে মোটামুটি। তারা কি পূর্ণাঙ্গ তারা পরিষেবা দেবেন? তাদের তো পেট চলবে না ওই টাকাতে, হয় নাকি এইসবে? কেন পূর্ণাঙ্গ সিস্টেম করা হবে না? প্রপার সিস্টেম করা হবে না কেন? আর কেন পর্যাপ্ত সব প্রফেসর থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে না কেন? এসব চলবে না। আমরা অনেক সময় বলি নার্সদের ব্যবহার খুব খারাপ। আরে নার্সদের ব্যবহারে খারাপের আরেকটা অন্যতম কারণ হচ্ছে প্রচণ্ড প্রেশার। যে সংখ্যক নার্স থাকার কথা নেই, একটা নার্সের ওপরে একজনের প্রচুর প্রেশার থাকে, তো কি মানসিকতা ঠিকঠাক থাকবে? সবসময় তাদেরকে আমরা দোষ দিলে চলবে না। এমনই পরিকাঠামো, তারা যে একটু রিল্যাক্সে কাজ করবেন, হয় না। সবার তো মন মানসিকতা, একটা মানুষকে বারবার আপনি প্রেশার দেন, তো কি মানসিকতা তৈরি হবে? একটা ডাক্তারকে আপনি বারবার প্রেশার দেবেন, কি মানসিকতা তৈরি হবে? কিছু ডাক্তার তাদের সম্পর্কে প্রশ্ন থাকতেই পারে, কিছু নার্স তাদের সম্পর্কে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু যে প্রেশার থাকে না, মাথা ঠিক রাখা মুশকিল আছে। ফলে এই সবগুলোকে করতে হবে, সিস্টেম ঠিকঠাক করতে হবে। 2, দূরবর্তী ব্লকে অন্তত 100 বেডের হাসপাতাল। কারণ মহকুমা দেখবেন একটা জায়গায়, আর সেখান থেকে আপনি যে ব্লকগুলো দেখেন না, অনেক ব্লক আছে মহকুমা থেকে 30 কিলোমিটার দূর, 25 কিলোমিটার দূর। সেখান থেকে রোগীকে এনে হাসপাতালে ভর্তি করতে করতে রোগী মারা যাবেন। বিশেষ করে গ্রামগঞ্জে একটা বড় সমস্যা কি বলুন তো? সাপে কাটা। আর সাপে কাটা রোগীকে বাড়ি থেকে হাসপাতালে আনতে বা তার হাল বেহাল হয়ে যায়। তো ফলে এটা ডাক্তাররা ঠিক করে নেবেন, একটা পলিসি নিশ্চয়ই গাইডলাইন ঠিক হবে। আমাদের মূলত একটা দাবি বলে রাখছি, যে যেগুলো একটা ডিস্টেন্স ঠিক করতে হবে, যে এই ডিস্টেন্সের মধ্যে যদি কোনো সাপে কাটা রোগী কেউ হয়ে থাকেন, তাকে যদি ওখান থেকে এই এত দূর হাসপাতালে আনতে যাওয়া যায়, তিনি কিন্তু মারা যেতে পারেন। এবার আরও এমার্জেন্সি সার্ভিস, শুধু সাপে কাটা না। সুতরাং ব্লক এই হাসপাতাল, যে সাব ডিভিশনের যে হাসপাতাল, মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হাসপাতাল বা মহকুমা হাসপাতাল, তার থেকে একটা ডিস্টেন্স পর থেকেই কিন্তু অন্তত 100 বেডের ব্লক হাসপাতাল করতে হবে। অন্তত 100 বেডের ব্লক হাসপাতাল করতে হবে। যদি প্রত্যেকটা ব্লকে করে যায়, সেটা আরও মঙ্গলের। একেবারে মহকুমা লাগোয়া, মেডিকেল কলেজ লাগোয়া ব্লক ছাড়া তারপরের ব্লক থেকে প্রত্যেকটা ব্লকে যদি একটা করে করা যায়, আমার সেটা সব থেকে বেশি মঙ্গলের। আপনারা মতামত দেবেন দর্শক। 100 বেডের হাসপাতাল করতে হবে। আচ্ছা, আবার এরকমও আছে ব্লক হাসপাতাল, যে সেখান থেকে পঞ্চায়েত এমন ইন্টেরিয়ার, সে নদী নালা ডাঙা পেরিয়ে আসতে মাথা খারাপ, এরকম দেখবেন প্রচুর গ্রামগঞ্জের পঞ্চায়েত এলাকা আছে। তো একটা বিষয় করতে হবে, এমার্জেন্সি সার্ভিস একটা বড় সার্ভিস। যে কোনো হেলথের ক্ষেত্রে দেখবেন একটা কথা আছে, গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারের মধ্যে যদি পেশেন্ট ঠিকঠাক পরিষেবাতে পৌঁছে যেতে পারেন, ট্রিটমেন্টের জায়গায়, তার জীবনটা বেঁচে যায়। তাকে বলে গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ার অনেক কারণে নষ্ট হয়ে যায়, ডিস্টেন্স, গাড়ি পাওয়া যায় না, অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, এইসব নানান কারণ থাকে।
তো সেখানে মানে পরিষেবা পেতে সমস্যা হয়ে যায়। সেই জন্যে যদি এই রকম করা যায় যে অন্তত 5 কিমির মধ্যে একটা এমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, সেখানে হয়তো মানে পূর্ণাঙ্গ হাসপাতাল না হতে পারে, কিন্তু এমার্জেন্সি সার্ভিস ফার্স্ট এড যেটা বলি আর কি, যেমন প্রথমে গেলেই একটা প্রথম ট্রিটমেন্টটা প্রাথমিক সেটা হয়ে যাবে, একটা মানে স্টেবিলিটি আনার ক্ষেত্রে সুবিধা হবে, তারপর তাকে ব্লক হাসপাতালে বা মহকুমা হাসপাতালে বা সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হোক। কিন্তু প্রথম ধাক্কাটা সামলানোর জন্য 5 কিমির মধ্যে অন্তত একটা করে এমার্জেন্সি সার্ভিস চালু করতে হবে। দেখুন এখানে অনেক কিছু বলা হয় যে এখানেও তো আছে প্রাইমারি হেলথ সেন্টার, সেকেন্ডারি হেলথ সেন্টার, তারপরে টার্সিয়ারি হেলথ সেন্টার, কিন্তু ওই নামেই প্রাইমারি হেলথ সেন্টারে কোথায় হেলথের কাজ হয়, কটা ঠিক মতো করে কাজ হয়, কিন্তু ওই রকম না। আমাদের যেটা বক্তব্য, এমন হেলথ সেন্টার করতে হবে যে গ্রামগঞ্জের বা কোনো এলাকার মানুষ তিনি যেন অন্ততপক্ষে 5 কিমির মধ্যে একটা এমার্জেন্সি সার্ভিস পেতে পারেন সরকারিভাবে। বেসরকারি সব এখন অনেক কিছু থাকতে পারে, সেটা অন্য বিষয়। সরকারিভাবে 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস 5 কিমির মধ্যে রাখতে হবে, সেই পরিকাঠামো তৈরি করতে হবে। এগুলো বিরাট কিছু না, ইচ্ছা করলে কিন্তু করা যায়। 100% প্রাতিষ্ঠানিক ডেলিভারি যাতে বাড়িতে না হয় সেটা নিশ্চিত করতে হবে। ডেলিভারি হলেই হবে না, সদ্যজাত এবং শিশু তাদের পুষ্টি ঠিক মতো করে হচ্ছে কিনা, পুষ্টির জন্য যা যা দরকার তার কর্মসূচি গ্রহণ করতে হবে। বাচ্চাদের মানে দুধ থেকে শুরু করে তাদের পুষ্টির যা যা লাগে সব মানুষ কিনতে পারেন না, তারা খাওয়াতেও পারেন না, তারা অন্য সব খাইয়ে বাচ্চাদেরকে বড় করার চেষ্টা করেন। কিন্তু না, সরকারিভাবে বাচ্চাদের পুষ্টির দিকে বিরাট করে নজর দিতে হবে। বাচ্চারাই তো ভবিষ্যৎ, তো তাদের পুষ্টি যদি আমরা শুরু থেকে নজর না দিই তো কী করে একটা জাতি উন্নত হতে পারে? ফলে সেই দিকটাই কিন্তু নজর রাখতে হবে। পুষ্টি বিষয়ক নানান সব গাইডলাইন, কর্মসূচি, প্রকল্প ঘোষণা করতে হবে। দর্শক নিশ্চয়ই আপনারা কি সাজেশন দেবেন এই বিষয়ে। আর একটা সমস্যা আমি দেখেছি, মানুষ রোগে কাবু হয়ে যান অবহেলার কারণে। মানুষ রোগে কাবু হয়ে যান অবহেলার কারণে। যারা দেখবেন হাসপাতালে গেছেন, বড় বড় রোগে আক্রান্ত হয়ে পড়েছেন বা খুব সিরিয়াস জায়গায় চলে গেছেন, দেখবেন ডাক্তারদের বক্তব্য একটাই আসে, আপনি আগে থেকে আসেননি, ওই যে ঠিক আছে যাবো এখন পরে, হ্যাঁ এটা হয়েছে ও সহ্য করে নেব, এটা হচ্ছে একটা ক্যালপল খেয়ে নেব, এই হচ্ছে একটা ওই একটা হাতুড়ে কারো কাছে গিয়ে একটা ছোট্ট কেটে অপারেশন করে নেবো, সে অপারেশন করতে গিয়ে ক্যান্সার হয়ে বসে আছে, এমন অপারেশন হয়েছে ক্যান্সার হয়ে বসে। ফলে হেলথ রিলেটেড সব কিছু বিষয়ে একটা সচেতনতার একটা খুব প্রয়োজন রয়েছে। মানুষ যদি সচেতন হন, এবং এখন তো খাবার থেকে সব থেকে বেশি রোগ হচ্ছে, কোন খাবার খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, সুগার কেন বাড়ে, কেন কী খেলে কমে, এগুলো কিন্তু জানা দরকার আছে। দেখুন ডাক্তারের কাছে গেলেই জানা যায়, কিন্তু মানুষ যেতেই চান না ডাক্তারের কাছে। কিন্তু যদি সরকারি উদ্যোগ থাকে যে পাড়ায় পাড়ায় মাসে মাসে নিয়মিত আমরা একটা করে হেলথ ক্যাম্প করব, মাইক লাগিয়ে মানে বলবো যে কী কী বিষয়ে মানুষ সচেতন থাকবেন, তাহলে কিন্তু মানুষ রোগাক্রান্ত হবেনই না, তার আগেই মানুষ নিজেকে ঠিক জায়গায় রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে পরিবেশ এত ঠিক রাখতে হবেই, তার সঙ্গে মানুষের চলাফেরা, তার জীবনশৈলী সব কিছু বিষয়ে মানুষকে অ্যালার্ট করতে হবে। সবাই তো শিক্ষিত এখনও ওইভাবে হয়ে ওঠেননি, ফলে সবাই ততটা জানেন না অনেক বিষয়ে। আবার শিক্ষিত হলেও অনেক মানুষের মধ্যে অবহেলা আছে বা হেলথের ব্যাপার স্যাপারগুলো জানেন না। শুধু সেই জন্যে মানুষকে অ্যালার্ট করতে হবে, সচেতন করতে হবে। সেই জন্যে পাড়ায় পাড়ায় নিয়মিত ক্যাম্প করতে হবে সচেতনতা বৃদ্ধির জন্য, যে আপনি কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, কিভাবে নিজেকে রোগ থেকে মুক্ত রাখবেন, কিভাবে নিজেকে রোগ থেকে দূরে রাখবেন। এটা খুব প্রয়োজন, এটা আমার কোথাও মনে হচ্ছে। কারণ যেসব মানুষ রোগে আক্রান্ত হয়ে যান তার অর্ধেক মানুষ আমার কোথাও মনে হচ্ছে বিশেষ করে গ্রামগঞ্জের অবহেলার কারণে। এক হচ্ছে চলাফেরাই ঠিক নেই, ভুলভাল চলা, তাতে আক্রান্ত হওয়া, আবার রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু এমন অবহেলা করেছেন সেটা বড় হয়ে গেছে, যখন উনি হাসপাতালে গেছেন তখন আর সেখান থেকে তাকে মুক্ত করার কোনো উপায় নেই। ফলে মানুষকে হেলথ সংক্রান্ত অ্যালার্ট করাটা খুব জরুরি, এবং সেটা করতে পারে সরকার। মাইক বাজিয়ে এলাকায় অন্তত মাসে একটা করে যদি সচেতনতার ক্যাম্প করতে পারে, আমার মনে হয় সেটা অনেক বেশি উপকারী হবে। এটা আমার কথা মনে হয়েছে দর্শক। এবং সেই সঙ্গে পরিবার পরিকল্পনা, এটা তো একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব জরুরি। ফলে এটা আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো কেউ কেউ বলবেন এখনও তো আছে, ওই নামেই আছে, ওই রকম না, কামে চাই, কামে। আচ্ছা,
এটা আমার কোথাও মনে হয়েছে প্রতিটা স্কুলে একজন করে মেডিকেল অফিসার নিয়োগ করা উচিত। দেখুন, একটা স্কুলে 30 জন 40 জন যদি টিচার নিয়োগ করা যায়, তো তার সঙ্গে অন্তত একজন মেডিকেল অফিসার নিয়োগ করা যায় না? 2 জন হলে আরও ভালো হয়, কারণ একজনের ছুটি থাকতে পারে। আমি ধরছি অন্তত একজন, আপনারা 2 জন হলে আমি আবার বলছি বেটার হয়, কারণ একজন হচ্ছে ছুটি হতেই পারে। মানে মেডিকেল অফিসার কিন্তু নিয়োগ করতে হবে প্রত্যেকটা স্কুলে। এর কারণ কি? এক হচ্ছে সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে একজন মেডিকেল অফিসার থাকলে তিনি কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর দিকে নজর রাখতে পারবেন এবং তাদের টোটাল হেলথের দিকে উনি কিন্তু নজর রাখতে পারবেন, এবং তার নজর রাখাটা দায়িত্বের মধ্যেই থাকবে যে আপনি নজর রাখবেন কোন ছেলেটার হেলথ সংক্রান্ত কি সমস্যা রয়েছে, কি রয়েছে না রয়েছে, এবং তাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তাকে কীভাবে পুষ্ট করতে হবে, সমস্ত বিষয়ে আপনি নজর রাখবেন। এটা হচ্ছে নজরদারি। দ্বিতীয়ত, যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট উনি করতে পারবেন মেডিকেল অফিসার। আর তৃতীয়ত, একটা করে মেডিকেল ক্লাসও রাখতে হবে। একটা করে মেডিকেল ক্লাসও রাখতে হবে। সে সপ্তাহে একটা হতে পারে, ডেলি না হলেও চলবে, সপ্তাহে একটাও হতে পারে, যে একটা ছেলে, ওই যেটা বললাম পাড়াতে যে সচেতনতার ব্যাপারটা চলবে মাসে মাসে, একটা ছেলেকেও যদি সেইভাবে সচেতন করা যায়, সেও কিন্তু বাড়িতে গিয়ে পুরো পরিবারকে সচেতন করে রাখবে, এবং সে তার মানে একটা কোনো মানে নানান বিষয়ে শিখিয়েও দেওয়া হবে যে এই হলে প্রথমে এই করবে সেই করবে। ফলে প্রাথমিক ধাক্কাটা কিন্তু সেই ছেলেটা যেমন নিজের ক্ষেত্রে সামলাতে পারবে, পরিবারকেও সামলাতে পারবে, এবং তার পুরো জেনারেশনকে পরবর্তী শিক্ষা সে দিতে পারবে। বুঝতে পারছেন? মানে এই না যে ডাক্তার, ওখান থেকে ডাক্তার তারা তৈরি করবেন, ডাক্তার তৈরি করার জন্য না, তাকে নিজেকে ভালো রাখার জন্যে, পরিবারকে ভালো রাখার জন্যে, এবং মানে স্কুলের টোটাল হেলথকে ভালো রাখার জন্যে এইরকম মেডিকেল অফিসার মানে প্রয়োজন রয়েছে। আমার সেই জন্য দর্শক কথা মনে হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে একটা মেডিকেল অফিসারকে অন্তত একটা নিয়োগ করাই যায়। 40 জন ডাক্তারকে চাকরি দিতে পারলে একজন মেডিকেল অফিসারকে দেওয়া যায়। এটা বিরাট কিছু খরচার ব্যাপার না। প্রতিটা গ্রামে হেলথ কোঅর্ডিনেটর, ওই যে আমি বললাম না গ্রামে প্রচার করতে হবে, হেলথ কোঅর্ডিনেটর খুব জরুরি। মানুষের অবহেলা অনীহা আছে অনেক কারণ। আপনি প্রচার করে আসবেন, তারপরেও দেখবেন অবহেলা থাকবে, অ্যাটলিস্ট প্রথম দিকে। বা কেউ ভাবছেন যে আমি দেখাবো, কিন্তু কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছেন, আমার কাছে তো পয়সাও নেই, তাহলে আমি কোথায় যাব? সেই জন্য একজন করে যদি হেলথ কোঅর্ডিনেটর করা হয়, সে আশাকর্মী বলুন, যা নিশ্চয়ই সে ভাগ ভেবে নেবে সরকার, আমরা অত ভাবার দরকার নেই। আমরা যেটা চাই সেটা বলছি, যে যার সঙ্গে তিনি আলোচনা করবেন বা তারও যিনি হেলথ কোঅর্ডিনেটর হবেন, তারও দায়িত্ব যে আমার গ্রামে আমার পাড়ায় কোন ছেলেটা ঢুকছে, কোন পরিবারটা ঢুকছে, বা আমার কানে এসছে যে ওই পরিবারের ওই ব্যক্তি অসুস্থ, কি অসুস্থ খোঁজ নেওয়া, এবং খোঁজ নেওয়ার পরে তাকে সাহস জোগানো যে তুমি এখানে যাও, আমরা দরকার হলে যোগাযোগ করে দিচ্ছি, ওখানে তুমি ট্রিটমেন্ট নাও, তুমি ভালো হবে। বের করে আনতে হবে। দেখুন, একটা সমাজকে সুস্থ করতে গেলে না শুধু সে কেন যায়নি, আরে যায়নি জাননি, জানেন তো এখন তো সব অবহেলা, সবার সব সেই কোথায় যাব একটা অন্ধকারের মধ্যে থাকেন। তো আপনি যদি হঠাৎ করে প্রতিবেশীর মতো পাশে গিয়ে দাঁড়ান যে এসো তোমার এটা হয়েছে, তুমি কেন অবহেলা করো, যাও, কি গো গেছিলে, আবার 7 দিন পর দেখা হলো, পাড়ার লোক তো, কি গো গেছিলে, যাও, কেন যাওনি, দেখাওনি কেন, আচ্ছা কি বললো, আচ্ছা তুমি কিন্তু এটা এইভাবে চলবে, তুমি ওষুধটা এইভাবে খাচ্ছ তো, কারণ হেলথ কোঅর্ডিনেটর মানে তিনি অনেকটা জানবেন বিষয়টা, বা তাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা লোককে শুধু তো না, আমি তো গোটা পশ্চিমবঙ্গের একটা পরিবার ভাবছি, এই পরিবারের লোক হিসেবে আমি ভাবছি। দর্শক বিষয়টা একটু ভাববেন ডিপলি, যে যদি সবসময় পাশে থাকি যে এটা করো না, সেটা করো না, তখন হেলথ যদি একটা সমাজে ঠিক না থাকে তো কি সমাজে গোবে, তাই না? সেই জন্যে মানে যত রকমভাবে পাশে থাকা যায়, অ্যালার্ট করা যায়, হেলথ কাউকে মানে কোনোভাবে কারো খারাপ হলে সেটাকে সুস্থ করানো যায়, তো সেটা করতে হবে। তো সেই জন্য আমার কোথাও মনে হয়েছে দর্শক, যে যতই আপনি ডাক্তার রাখেন, এমার্জেন্সি সার্ভিস রাখেন, যাই রাখেন, একজন করে হেলথ কোঅর্ডিনেটর গ্রামে গ্রামে রাখলে অনেক বেশি কার্যকরী হবে, বিষয়টা অনেক বেশি কার্যকরী হবে। মানুষও সচেতন হবেন, আর পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তিনি একটা দিশা দেখতে পাবেন, একটা লোক পাবেন নির্ভরযোগ্য। তো সেই জন্য এইরকম একজন করে রাখতে হবে, সেটা যে কোনো ফরম্যাটে হতে পারে। আর শেষে আমি একটা পয়েন্ট রেখেছি, পরিষেবা অ্যাপ। এই অ্যাপ পর্যাপ্ত পূর্ণাঙ্গ উপযুক্ত হতে হবে। কেমন? আমি যেন, এখন তো মোবাইলের যুগ, আমি যেন মোবাইলে চেক করলেই বুঝতে পেরে যাই যে আমার আরামবাগ হাসপাতালে মেডিকেল কলেজে যাব, আমার যে ডিপার্টমেন্ট, আমি যে ডিপার্টমেন্টে দেখাবো ভর্তির ব্যাপারে, সেখানে বেডটা খালি আছে কি নেই। আমি যেন ওখানে গিয়ে আবার ওখান থেকে আমি না ফিরে আবার বর্ধমান যাই, বা ওখান থেকে আমি আমার বাঁকুড়া যাই, বা ওখান থেকে না রেফার করা হয় বেড নেই বলে।
এখনও শুনেছি আছে কলকাতা নাকি এরকম কী সব ব্যাপার, ওই নামেই কামে নেই, ওই সব চলবে না, নামে না কামে চাই। এবং সেই অ্যাপ হবে একটা অ্যাপ, একটা ক্লিক সব জানা যাবে যে কোথায় কোন ডাক্তার বসছেন, কোন আউটডোরে বসছেন, কটা থেকে বসছেন, তারপরে কোথায় কত বেড খালি আছে, ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত আছে কি নেই। কারণ আমি গেলাম মানিকতলাতে, গিয়ে দেখলাম এবি নেগেটিভ নেই, আবার ওখান থেকে চলে গেলাম অন্য জায়গায়। এরকম করলে চলবে না, সময় নষ্ট হয়ে যাবে না। আর ওই যে বললাম গোল্ডেন আওয়ার হেলথ একটা বড় ব্যাপার, সেই জন্য গোল্ডেন আওয়ার মেনে আমাকে দ্রুত সব কিছু পরিষেবা পেতে হবে। সেটা আমার অ্যাপস হবে এমন যে আমি একটা ক্লিক করলেই কোন আমার যে গ্রুপের রক্ত দরকার, আমার নিয়ারেস্ট কোন ব্লাড ব্যাঙ্কে আমি দেখতে পাবো সেটা আছে, এই রকম আমি নিয়ারেস্ট ডাক্তার দেখতে পাবো, আমি নিয়ারেস্ট হাসপাতালে খালি বেড দেখতে পাবো। আমাকে এই রকম অ্যাপসের আমাকে দরকার আছে এবং সেটাকে অ্যাক্টিভ রাখতে হবে। এরকম অ্যাপসের খুব প্রয়োজন রয়েছে, কারণ এখন দিন যেহেতু এগোচ্ছে। এবং তার সঙ্গে যদি কোনো কারণে আমি চাইবো যে এখানকার পরিষেবা এমন হবে ভিন রাজ্যে যেতে হবে না, কিন্তু কাউকে যদি ভিন রাজ্যে যেতে হয় সেক্ষেত্রেও সরকার সেখানে কোঅর্ডিনেট করবে, সেই ব্যবস্থা রাখতে হবে। দর্শক, আরও অনেক পয়েন্ট হয়তো বাকি রয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বলবেন, তাতেই আমার অনেকটাই লম্বা ফের ভিডিও হয়ে গেল। আমি এতগুলো পয়েন্টে আলোচনা করলাম দর্শক। এবার অ্যাম্বুলেন্স রাখা থেকে শুরু করে আরও নিশ্চয়ই পয়েন্ট আসবে উঠে, আমি জানি আপনারা বলবেন, আপনাদের আরও মতামত দেবেন দর্শক। সব তো আমার মাথায় একাই তো নাও আসতে পারে না ভাবনা, তো আপনারা ফের আপনাদের মাথায় যেসব এসছে পরিষেবা উন্নত করতে গেলে, জাতির হেলথ স্ট্রং করতে গেলে আরও কোন কোন দিক নজর রাখতে হবে দর্শক আপনারা বলবেন। তারপর তো আমি আপনাদের কমেন্ট দেখে এবং এগুলো নিয়ে পূর্ণাঙ্গ ইস্তেহার বা দাবিপত্র বা সুপারিশপত্র যাই বলেন না কেন সেটা যে প্রকাশ করব, সেখানে তো সব দেখতে পাবেন। লক্ষ্মী পুজোর দিনে টার্গেট রাখছি দর্শক, সব ঠিকঠাক থাকলে ওই দিনই পূর্ণাঙ্গ খুব ছোট্ট করে একেবারে পয়েন্ট ধরে ধরে একটা তালিকা প্রকাশ করব পিডিএফ ফরম্যাটে। তারপর তো সেটা সমস্ত জায়গায় ছড়াবেন এবং পলিটিক্যাল পার্টির অফিসগুলোতেও আমরা পাঠাবো আনুষ্ঠানিকভাবে, সেই চেষ্টাও দর্শক করব। ফলে আপনাদের সাজেশনটা খুব প্রয়োজন রয়েছে, আপনারা এখানে দেখবেন, মতামত দেবেন এবং অন্যদেরকে দেখতে বলবেন, তাদেরও মতামত কমেন্টে লিখতে বলবেন। এবং অবশ্যই দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে। আগামীকাল দেখা যাক আর কোন বিষয়ে আলোচনা করি, সেটা আপনারা কাল দেখতে পাবেন। আমি চেষ্টা করছি প্রত্যেক দিন এই দুপুরের দিকে একটা ভিডিও এই টাইপের ছাড়বো। ভালো থাকবেন।